বহু বছর আগের কথা। বাংলার নবাব সিরাজউদ্দৌলা তখন একদম ছোট, শৈশবে। তাই শৈশবের সেই দিনগুলোতে এক বিকেলবেলা সিরাজউদ্দৌলা তার পিতামহ, তৎকালীন নবাব, বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন তাদের প্রাসাদের যে বাগান সেখানে। তা সেই বিকেলে ঘুরে বেড়ানোর সময় পিতামহ মুর্শিদ কুলি খাঁ তার ছোট্ট সুন্দর নাতি সিরাজকে জিজ্ঞেস করেছিলেন, দাদু ভাই, একটা প্রশ্নের উত্তর দাও তো। ডাঙায় যদি আগুন লাগে তুমি কিভাবে নেভাবে? ছোট্ট সিরাজ উত্তর দিয়েছিল, কেন নদী থেকে জল নিয়ে সে আগুন নেভাবো। উত্তরে মুর্শিদ কুলি খাঁ খুব খুশি হয়ে বলেছিলেন, হ্যাঁ, একদম ঠিক কথা বলেছ। এবার বলো তো, জলে যদি আগুন লাগে তাহলে কি দিয়ে নেভাবে? ছোট্ট সিরাজ সেই দিন সেই প্রশ্নের উত্তর বুঝতে পারেনি। তার সরল শিশু মন এই প্রশ্নটা শুনে অবাক হয়েছিল যে জলে যদি আগুন লাগে তাহলে আমি কি দিয়ে নেভাবো, কারণ যেই জল দিয়ে আমরা আগুন নেভাই সেই জলেই যদি আগুন লেগে যায় তাহলে আমি কিভাবে নেভাবো। তাই ছোট্ট সিরাজ হাঁ করে তার দাদুর দিকে তাকিয়েছিল অবাক দৃষ্টিতে। পরবর্তীকালে অনেক দিন বাদে পলাশির যুদ্ধের প্রাক্কালে সিরাজের পরিবারের মানুষজন যারা, আপনজন যারা, তার পিসি ঘসেটি বেগম থেকে শুরু করে মীর জাফর, মীর কাসিম, এরা যখন লর্ড ক্লাইভের সাথে সন্ধি করে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলেন এবং বিদ্রোহ ঘোষণা করলেন, তখন সিরাজ বুঝতে পেরেছিলেন যে তার পিতামহ সেই শৈশবে করা প্রশ্নটা কি মানে, ওই প্রশ্নটার যে আসলে মানেটা কী ছিল, অন্তর্নিহিত অর্থটা কী ছিল, তখন নবাব সিরাজউদ্দৌলা বুঝতে পেরেছিলেন। এই ইতিহাসের অবতারণা করলাম এই কারণে যে বর্তমানে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু আরেকবার জলে আগুন লেগেছে। এবং নবাব মুর্শিদ কুলি খাঁর প্রশ্নটা ছিল আলংকারিক, কিন্তু এইখানে প্রশ্নটা কিন্তু একদম লিটারেরি, মানে আক্ষরিক অর্থে জলে আগুন লেগেছে। সেটা কি না, উপসাগরীয় যুদ্ধ বা ইরান যুদ্ধ। এই ইরান যুদ্ধের ফলে এখন এতদিন ইরান প্রতিশোধ কর্মসূচি হিসেবে আমেরিকার এবং ইসরায়েল, আমেরিকার যে মিত্রশক্তি ইসরায়েল এবং সৌদি আরব এবং আরব আমিরশাহীর যে সমস্ত দেশগুলো, তাদের তৈলকূপ এবং এলপিজি গ্যাস ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোতে বা পিউরিফিকেশন ইউনিটগুলোতে তারা বম্বিং করে আসছিল। কিন্তু এইবার ইরান তাদের স্ট্র্যাটেজি কিন্তু বদলে এখন তারা নতুন করে অ্যাটাক শুরু করেছেন সৌদি আরব এবং আরব আমিরশাহীর সমস্ত যে ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট যেগুলো আছে, যেখানে পানীয় জল পরিশুদ্ধকরণ করা হয়, সেই সব প্ল্যান্টগুলোতে। প্রসঙ্গত উল্লেখ্য, গোটা মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ার যে দেশগুলো, তাদের পানীয় জলের কিন্তু সাংঘাতিক অভাব সেখানে। এবং শুনলে অবাক হবেন যে এত ধনী দেশ সৌদি আরব এবং আরব আমিরশাহী দুনিয়া, তারা কিন্তু তাদের পানীয় জল, সারা বছরের যে পানীয় জলের সরবরাহ, সেটা কিন্তু তারা বাইরের বিভিন্ন দেশ থেকে কিনে নিয়ে আসেন। এবং সেই কিনে আনা জলই কিন্তু সারা বছর তারা তাদের দেশের নাগরিকদের সাপ্লাই করে থাকেন। তা এই জলগুলো যেখানে পরিশুদ্ধকরণ হয়, যে সমস্ত স্থানে ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্টগুলো আছে, ইরান কিন্তু বেছে বেছে সেই সব প্ল্যান্টগুলোকে এবার অ্যাটাক করছে। তার ফলে কি হয়েছে, পানীয় জলের সাংঘাতিক আকাল দেখা দিয়েছে গোটা সৌদি আরব এবং আরব আমিরশাহী জুড়ে। স্বাভাবিকভাবে যে জিনিসটার আকাল পড়ে, যে জিনিসটা খুব হাইলি ডিমান্ডেবল হয়ে যায়, তার দাম অত্যাধিক বেড়ে যায়। এমনিতেই ওই আরব আমিরশাহী, আরব দুনিয়াতে, ইসলামিক ওয়ার্ল্ডে পানীয় জলের সাংঘাতিক দাম, কারণ ওটা ওখানে খুব সহজে মেলে না। তার মধ্যে এই অভাব এসে যাওয়াতে, হঠাৎ করে এই অভাব তৈরি হয়ে যাওয়াতে পানীয় জলের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। এর মধ্যে সৌদি আরব এবং আরব আমিরশাহীর যে মন্ত্রিসভা যারা, তাদের মধ্যে একদম উচ্চপদস্থ মন্ত্রীরা এবং আরব আমিরশাহী এবং সৌদি আরবের বিজ্ঞানী মহল যারা, তারা এটাও সিদ্ধান্ত নিয়েছিলেন যে উত্তর গোলার্ধ বা আর্কটিক এবং আন্টার্কটিকা, দক্ষিণ গোলার্ধ, এই দুই জায়গা থেকে যে আইস ক্যাপ যেগুলো বসে রয়েছে, যেগুলো জমে রয়েছে, সেগুলো বা আইসবার্গ যেগুলো আছে, ওগুলোকে কৃত্রিমভাবে সমুদ্রে ভাসিয়ে নিয়ে এইখানে চলে আসা, তাদের এই ভূখণ্ডের এখানে উপকূলবর্তী অঞ্চলে সেই সমস্ত আইসবার্গগুলোকে ভাসিয়ে নিয়ে আসা এবং তারপরে সেই আইসবার্গগুলোকে গলিয়ে সেখান থেকে পানীয় জল বার করে নেওয়া। দেখুন, এই চিন্তাটা কিন্তু খুব অত্যাধুনিক একটা চিন্তা ছিল, খুব
অভিনব একটা চিন্তা ছিল এই কারণে, কারণ আইসবার্গে যে বরফগুলো জমে থাকে সেগুলো কিন্তু একদম প্রিস্টিন আইস হয়, তার মধ্যে কোনো পলিউশন থাকে না, 0% পলিউশনে, পুরো পলিউশন ফ্রি কতগুলো আইস থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে ওই সমস্ত বরফ গলানো যে জলগুলো, সেই জলগুলো কিন্তু খুব মিষ্টি জল হয়, স্বাদু জল হয়, সাধারণত তাই হয়। কারণ এখানে একটা জিনিস উল্লেখ করতে হবে, বেশ কিছুদিন আগে জানা গিয়েছিল যে উত্তর আর্কটিক ওশান, যেটা উত্তর মেরু সাগর, যেটা তার একেবারে গভীরে, মানে সিবেড, যেটা সমুদ্রপৃষ্ঠ, যেটা সিবেড, সমুদ্রের তলায় যে মাটিটা আছে তারও নিচে একটা ভূগর্ভস্থ মিষ্টি জলের হ্রদ বা স্বাদু জলের হ্রদ পাওয়া গিয়েছে, যেটা সাংঘাতিক মিষ্টি জল, এবং ওই জলের দাম সাংঘাতিক ও অকল্পনীয় দাম। এবার ওই হ্রদটাকে দখল করবার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং তার আমেরিকান প্রশাসন তখন উঠে পড়ে লেগেছিল, এবং এই ব্যাপারে রাশিয়ার সাথে খুব তাদের প্রতিযোগিতা লেগেছিল, কারণ ওই অঞ্চলটা যতদূর জানা যায় সাইবেরিয়ার অন্তর্ভুক্ত, সাইবেরিয়ার শাসনাধীন, কোনোভাবে সাইবেরিয়ার জুরিসডিকশনের মধ্যে পড়ে। এবার সাইবেরিয়ার হাত থেকে বা তথাকথিত রাশিয়ান গভর্নমেন্টের হাত থেকে ছিনিয়ে নিয়ে, ওই অঞ্চলটাকে ছিনিয়ে নিয়ে কীভাবে ওই স্বাদু জলের ভাণ্ডারটাকে দখল করা যায় তাই নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন উঠে পড়ে লেগেছিল। এই মুহূর্তে বিষয়টা কোথায় দাঁড়িয়ে আছে বলা যাবে না, ভবিষ্যতে খবর পেলে নিশ্চয়ই জানাবো। তা ওই যে আরবের যে এবং আরব আমির শাহীর যে এই যে অভিনব পরিকল্পনাটা, এটা যদি বাস্তবায়িত করা যেত তাহলে কিন্তু মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ার যে গোটা ইসলামিক ওয়ার্ল্ড, তাদের কিন্তু পানীয় জলের অভাবটা অনেক অনেক বছরের জন্য নিশ্চিন্ত হওয়া যেত, অনেক বছরের জন্য দূর করা যেত। কিন্তু পরিবেশের কথা ভেবে, আন্তর্জাতিক পরিবেশের কথা ভেবে সেটা করা যায়নি, কারণ ওটা করলে পরে পরিবেশের ক্ষেত্রে সাংঘাতিক কুপ্রভাব পড়তো। কারণ ওই আইসবার্গগুলো এবং আইস ক্যাপগুলো, দুই মেরুর, তারা কিন্তু আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের ভারসাম্যটা রেখেছে, যতটুকু ভারসাম্য এখনও ধরা আছে তারাই রেখেছে। তাই ওটা শেষমেশ করে ওঠা যায়নি। তাই বর্তমানে আরব দুনিয়া এবং গোটা মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়া তীব্র জল সংকটের মুখোমুখি হয়েছে। প্রার্থনা রাখি একজন সাধারণ মানুষ হিসাবে যত তাড়াতাড়ি উপসাগরীয় যুদ্ধ থেমে যায়, এই জলের সংকট মেটে, তার সাথে তৈল সংকট এবং এলপিজি সংকটও যেন মেটে, এবং আগে পূর্বের মতন গোটা এশিয়া, বিশেষ করে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো, যারা যুদ্ধের আঁচ পরোক্ষভাবে পাচ্ছি, তারা যেন আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। নমস্কার।